আলোচনায় আমরা আলোচনা করব আজকে সরকারি চাকরি আইন। আমরা বিশেষ করে ডিবেট নতুন শিক্ষার্থী যারা তাদের জন্য আলোচনা করছি। এর বাইরেও যে কোনো বাংলাদেশের সরকারি চাকরিজীবী, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক ও অন্যান্য বিভাগ যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন, সকলের জন্য সরকারি চাকরি আইন এটি নতুন 2018 সালে এটি পাশ হয়েছে। তো এই সম্পর্কে আজকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। সরকারি চাকরি আইন 2018 বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত এই আইনটি 14 নভেম্বর 2018 খ্রিস্টাব্দ তারিখে মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভ করেছে। এটি 2018 সালের 57 নম্বর ধারা 57 নম্বর আইন অনুসারে করা হয়েছে, যেখানে প্রজাতন্ত্রের কর্মবিভাগ সৃজন ও পুনর্গঠন, একীকরণ, সংযুক্তকরণ এবং প্রজাতন্ত্রের কর্মচারীগণের নিয়োগ ও তাহাদের কর্মের শর্তাবলী নির্ধারণ ও নিয়ন্ত্রণ এবং এতদ সংক্রান্ত বিদ্যমান বিধানাবলী সংহতকরণকল্পে প্রণীত আইন। আলোচ্য আইনটি অর্থাৎ সরকারি চাকরি আইন 2018-তে এটা 13টি অধ্যায়ে বিভক্ত অর্থাৎ বিন্যস্ত করা হয়েছে। কাজে বুঝতে পারছেন এর পরিধি অনেক বড় এবং অনেক ব্যাখ্যার দাবি রাখে। এগুলো আইনি বিষয়, অবশ্যই একটি দুটি ক্লাসে এটা আলোচনা করা খুবই কঠিন। তারপরেও আমরা যারা একেবারেই ধারণা নেই তারা এখান থেকে কিছুটা ধারণা পাওয়া যাবে, তাহলে আপনি পরবর্তীতে যে কোনো বিষয়টি সহজে বুঝতে পারবেন। এবং এই আইনটিতে মোট 62টি ধারা রয়েছে এবং এই ধারাগুলোর যেগুলো এক একটি ধারা আছে সেগুলো আবার কিছু কিছু ধারার উপধারাও রয়েছে। এখন আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে আইন ও বিধি। এই বিষয়টি আমরা প্রায় কয়েকদিন ধরে আলোচনা করছি, যে বিধিমালা, যেমন হচ্ছে আচরণ বিধিমালা, ছুটি বিধিমালা, তারপরে এটি কিন্তু আজকে হঠাৎ করে আইন বলা হচ্ছে। তো আসলে আইন ও বিধির মধ্যে পার্থক্য কী, এটা একটু আপনাদের সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এই সম্পর্কে যারা এক্সপার্ট তারা আরও ভালো বলতে পারবেন। তারপর আমি একটু গুগল বা আদার্স কিছু মাধ্যমের থেকে রিসার্চ কালেক্ট করে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। সেটি হচ্ছে বিধি এবং আইন, এর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। তবে আইন শব্দটি ব্যাপক অর্থে এবং বিধি শব্দটি কিছুটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়। যেমন আইনত শব্দটি বৈধ, অবৈধ উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়, কিন্তু বিধিসম্মত কথাটি শুধুমাত্র বৈধ বিষয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া আইনের সবগুলো বিষয়কে একত্রে আইনের সবগুলো বিষয়কে একত্রে আইন বলা হয়। অর্থাৎ যতগুলোই আইন থাকুক না কেন সবগুলোকে একসাথে আইনই বলা হচ্ছে, কিন্তু বিধিগুলোকে কিন্তু এইভাবে আইনের প্রতিটি ধারা বা উপধারা এইভাবে বিভক্ত করা হয়েছে। তো এখন এইটি একটা বিষয়। আর একটা ব্যাপার আমি বলি, এখানে লিখি নাই, তারপরে বলার চেষ্টা করছি, দুঃখিত। যেমন অধ্যাদেশের কথা আমরা অনেক সময় শুনি, যে আইনের সাথে অধ্যাদেশ, এটা একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আইন সংসদে বিল আকারে প্রস্তাব পাশ করা হয়, সেটি আইন। যেমন আমাদের এই 2018 যে চাকরি আইন আমরা বলছি, এটা সংসদে কিন্তু এটা বিল আকারে উপস্থাপন করে সেটিকে আইনে পরিণত করা হয়েছে। আর দেশে যখন কোনো জরুরি অবস্থা থাকে এবং আইন পাশ করার দরকার পড়ে, কিন্তু সংসদে অধিবেশন থাকে না, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে যে এখন একটা আমাদের জরুরি কোনো অধ্যাদেশ জারি করা দরকার, তো মানে যেটাকে আমরা গেজেট আকারেও প্রকাশ করতে দেখি। তো এক্ষেত্রে নিয়ম হলো পরবর্তী সংসদ অধিবেশন শুরু হওয়ার 30 দিবসের মধ্যে অধ্যাদেশকে আইন হিসাবে রূপান্তর করতে হয়, অথবা দ্যাট মিনস তাছাড়া এটা বাতিল হয়ে যায়। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আইন আর অধ্যাদেশের মধ্যেও পার্থক্যটা আমরা বুঝলাম। তো এই ক্ষেত্রে একটু আমি আপনাদেরকে সরাসরি গেজেটটা, যেহেতু অনেক বড় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এটা
করা অনেক সময় সাপেক্ষ এবং অনেক লম্বা হয়ে যাবে, তাই সরাসরি আমি গেজেটটি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। আমি গত কয়েকদিন ধরে আলোচনা করছি, এগুলো বিভিন্ন আপনারা ওয়েবসাইট প্লাস আদার্স বিভিন্ন জায়গায় পাবেন। তো আমরা আমাদের যে আইসিটি হোমটেক ওয়েবসাইট আছে এখানেও কিছু কিছু জিনিস আপনারা পাবেন। সেজন্য আপনারা সরাসরি এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে www.icthomtech.com এটা লিখে লিখে এন্টার দিতে পারেন, অথবা আপনি এরকম গুগল সার্চ যে কোনো মোবাইল বা যে কোনো ডিভাইসে আইসিটি হোমটেক এটা লিখেও যদি সার্চ দেন, সার্চ দিলে আপনি আমাদের ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন যে আইসিটি হোমটেক। নিচের এটাও আপনি যে কোনো একটাতে ক্লিক দিয়ে ঢুকে যাবেন আইসিটি হোমটেক। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ আছে এবং ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা এই তথ্যগুলো পাবেন। তো এই যে দেখেন আমাদের আইসিটি হোমটেকে আমরা ঢুকেছি। এখানে আপনাদের এই অনেক বিষয় যে ডিপিএডের অনেকগুলো বিষয়ভিত্তিক আলোচনা আছে। আপনারা এখানে দেখবেন প্রশিক্ষণে গেলে ডিপিএড, বিএড, এমএড, এরকম ইবিউক আছে, কারিকুলাম আছে, চাকরি প্রস্তুতি, এটা কেবল আমরা কাজ করতেছি অনেক উৎসাহে। প্রশিক্ষণ ম্যানুয়াল আছে, সবগুলো লগ আছে, এবং বিবিধতে গেলে আপনি ডাউনলোড, এই ডাউনলোডে যদি ক্লিক দেন তাহলে আপনি ডাউনলোডে গিয়ে আপনি এই বিভিন্ন ধরনের তথ্য পাবেন। তার মধ্যে এখানে দেখছেন সরকারি চাকরি আইন আছে, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, আরও গেজেট আছে, সেগুলো শীঘ্রই আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এখানে যে আমরা যদি ক্লিক দেই তাহলে আপনি এই গেজেটটি ডাউনলোড করার সুযোগ পাবেন। অর্থাৎ অন্যান্য আপনারা অন্যান্য ওয়েবসাইটেও পেতে পারেন, যে কোনো মাধ্যমে পেলেই হলো। আপনি দেখবেন যে বাংলাদেশ গেজেট এই ডাউনলোডে ক্লিক দিলে আপনার পাশের ট্যাবে দেখবেন যে এরকম আপনাদের পিডিএফ ফাইলটি ওপেন হবে। আমি এটা দেখিয়ে দিলাম এই কারণে যে এটা আপনাদেরকে অবসর সময়ে পড়তে হবে। যেমন দেখুন আমরা যে এই পর্যন্ত আমরা আলোচনা করেছি, তো এখন এটাকে আমরা একটু সংক্ষেপে যদি আলোচনা করার চেষ্টা করি, যেহেতু এটা অনেক বড় আলোচনা হয়ে যাবে, আমি আপনাদের অনুরোধ করবো যে আপনারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে মোবাইল বা ল্যাপটপে আপনারা অবসর সময় দেখবেন। এখানে আমরা দেখি যে কি কি আছে। এখানে একটু মূল বিষয়গুলো দেখি। যে এই যে প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ, প্রবর্তন। এই আইন সরকারি চাকরি আইন 2018 নামে অভিহিত হইবে। তারপরে উপধারা 3 বলতে এই যে ধারা 1-এর 3 নম্বর উপধারা, এটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি এই জন্য যে পড়তে সুবিধা হবে। যে এই 1 নম্বর ধারার এতে আমরা 3টা উপধারা এখানে দেখতে পাচ্ছি, 1, 2, 3, আমাদের আরও নিচেও আছে যে 5টা আছে। অর্থাৎ 1 নম্বর ধারাতে 5টি উপধারা আছে। তো এইগুলোতে বলা হচ্ছে যে অন্য কোনো আইন, চুক্তি বা সমজাতীয় দলিলে ভিন্ন কোনো বিধান না থাকিলে এই আইনের বিধানাবলী নিম্নবর্ণিত কর্ম বা কর্মবিভাগ বা উহাতে নিয়োজিত ব্যক্তিগণের জন্য প্রযোজ্য হবে না। কাদের জন্য প্রযোজ্য হবে না এগুলো এখানে দেয়া আছে। সংবিধান দ্বারা সৃষ্ট কোনো চাকরি বা পদ, বিচার কর্মবিভাগ, প্রতিরক্ষা কর্মবিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ সচিবালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন সচিবালয়, স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি উন্নয়ন প্রকল্প, এইভাবে আপনি দেখবেন অ্যাপ্রেন্টিস, চুক্তি বা অ্যাডহক ভিত্তিক বা অন্য কোনো প্রকার অস্থায়ী বা সাময়িক খণ্ডকালীন চাকরি, এগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, যদি না কারণ এগুলো অন্য ধরনের বিধিবিধান আইন দ্বারা চলে। তো আমরা যারা এর বাইরে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করবে সেই তারিখে আইন কার্যকর হবে। এখন আমরা যারা এর বাইরে যারা চাকরিজীবী আছি সরকারি, তারা সকলের জন্য এটা কিন্তু প্রযোজ্য হবে। উল্লেখিত আমরা কয়েকটি যেটা আলোচনা করলাম। আর আমি একটু তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করবো, কারণ যে অনেক বড় বিষয় এখানে আর একটা বিষয় হচ্ছে যে সংজ্ঞা। এই সংজ্ঞাতে আইন কি, এই আইন এবং বিভিন্ন যে আমাদের পয়েন্টগুলোতে বিভিন্ন কথা বলা হয় সেগুলো কিন্তু এখানে পয়েন্ট আকারে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে। যে আইন অর্থ হচ্ছে সংবিধানের অনুচ্ছেদে 152 এই সংজ্ঞায়িত আইন, মানে এই আইনটাকে আমাদের সংবিধানের অনুচ্ছেদ 152 আইনে সংজ্ঞায়িত আইনের দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। তারপরে
উদ্বৃত্ত সরকারি কর্মচারী, অর্থ কোনো সরকারি কর্মচারী যাহার পদ প্রশাসনিক পুনর্গঠন, জনবল যৌক্তিকীকরণ বা অন্য কোনো কারণে সরকার কর্তৃক বিলুপ্ত করা হয়েছে। এইভাবে দেখবেন এই যে কমিশন বলতে বাংলাদেশ সরকারি কমিশন, প্রেষণ, এটা আমরা এই কথাটা শুনি প্রেষণে নিয়োগ, এটা একটু জেনে নেই। অর্থ প্রেষণ অর্থ কোনো সরকারি কর্মচারীকে তাহার নিজস্ব বা নিয়মিতভাবে নিয়োগযোগ্য কর্ম, পদ বা কর্মবিভাগ হইতে ভিন্নতর কোনো কর্ম, পদ বা কর্মবিভাগে অস্থায়ীভাবে প্রেরণ। অর্থাৎ আপনি যে চাকরি করছেন এখান থেকে দেখা যাচ্ছে ভিন্নতর কোনো কর্ম বা পদ বা কর্মবিভাগে আপনাকে নিয়োগ দেওয়া হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে প্রেষণে নিয়োগ দেওয়া। যেমন আমাদের প্রাথমিক শিক্ষার অনেকেই কিন্তু এনসিটিভিতে কাজ করে, তখন তাদেরকে প্রেষণে নিয়োগ দেওয়া হচ্ছে এরকম। তারপর বেতন তো আপনারা বুঝতে পারছেন। বৈদেশিক, তারপর বিধি, বিধিটা এখানে বলি। বিধি অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি এবং অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত প্রজাতন্ত্রের কর্ম ও উহাতে কর্মচারীগণের নিয়োগ ও কর্মের শর্তাবলী সম্পর্কিত আপাতত বলবৎ থাকিবে। তারপর দেখেন লিয়েন, এই কথাটা আমরা শুনি। লিয়েন অর্থ কি? লিয়েন অর্থ প্রজাতন্ত্রের কর্মের কোনো স্থায়ী পদে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির উক্ত পদে স্থায়ীভাবে অধিষ্ঠিত থাকিবার অধিকার। কারণ লিয়েন বলতে এরকম যে স্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির উক্ত পদে স্থায়ীভাবে অধিষ্ঠিত থাকিবার, অর্থাৎ আপনি যে চাকরিতে স্থায়ী আছেন কিন্তু আপনাকে অন্য একটা ডিপার্টমেন্টে হয়তো আপনাকে স্থায়ীভাবে স্থায়ী একটি মানে নিয়োগ দেওয়া হচ্ছে সম্পূর্ণ অন্য আর একটা ইয়াতে, সেই ক্ষেত্রে আপনাকে এখানে লিয়েন বোঝাচ্ছে। শিক্ষানবিশ বলতে সেটার অর্থ বলা হচ্ছে সরকারি আদেশ, সরকারি কর্মচারী। আমি আপনাদের অনুরোধ করব যে এই প্রত্যেকটি সংজ্ঞাগুলো আপনারা একটু অবসরে, যেহেতু আমরা চাকরি করি, আমাদের এই ধারণাগুলো রাখার চেষ্টা করবেন। সংবিধান বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানকে বলা হচ্ছে। যেমন স্বশাসিত সংস্থা, এটা কি? আপাতত বলবৎ কোনো আইনের বিধান দ্বারা অথবা উহার অধীন প্রতিষ্ঠিত বা গঠিত এবং স্বশাসনে পরিচালিত দফা 5-এ উল্লেখিত কমিশন ব্যতীত অন্য কোনো কমিশন অথবা কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, ইনস্টিটিউশন বা সংবিধিবদ্ধ সংস্থা যাহা স্বতন্ত্র আইনগত সত্তা রহিয়াছে, এটাকে বলা হচ্ছে স্বশাসিত সংস্থা। অর্থাৎ তারা আমাদের এই সরকারি চাকরির আইনে পড়তেছে না। স্থায়ী পদ, প্রত্যেকটার কিন্তু সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা এগুলো একটু জানলে আপনাদের দেখবেন যে খুবই উপকারে আসবে। এইভাবে আমাদের প্রথম অধ্যায়ে দেখবেন যে বেশ কিছু আমরা বিধি এবং উপবিধি দেখলাম। আর দ্বিতীয় অধ্যায়ে প্রজাতন্ত্রের কর্ম ও কর্মবিভাগ সৃজন ও পুনর্গঠন, এর টাইটেলটা হচ্ছে এটা। তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মবিভাগ সৃজন ও পুনর্গঠন। সরকার সরকারি গেজেটে আদেশ দ্বারা প্রজাতন্ত্রের কোনো কর্ম বা কর্মবিভাগ সৃজন, সংযুক্তকরণ, একীকরণ বা বিলুপ্তকরণ অন্য যে কোনোভাবে পুনর্গঠন করিতে পারবে। সরকার এটা করার ক্ষমতা রাখে। আর উপধারা 1, অর্থাৎ এই 1-এ যা বলা হচ্ছে, এর অধীন জারিকৃত আদেশ দ্বারা কোনো সরকারি কর্মচারী কর্মের শর্তাবলী তারতম্য করা বা উহা রদ করা যাইবে। উপধারা 1-এর এটা আর একটা বিষয় হচ্ছে জারিকৃত আদেশের ভূতাপেক্ষ কার্যকরতা প্রদান করা হইবে। তৃতীয় অধ্যায় সরকারের নিয়ন্ত্রণ ও এখতিয়ার। সরকারি কর্মচারীগণের উপর সরকারের এবং সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে তাহার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনানুগ কর্তৃত্ব নিয়ন্ত্রণ থাকিবে। এটা 1 নম্বরে সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে আমরা সরকারি চাকরি করি, তার উপর সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনানুগ, অর্থাৎ এটা ল অনুসারে তাদের একটা কন্ট্রোলিং পাওয়ার থাকবে আর কি। সরকার এই আইনের বিধানাবলী সাপেক্ষে প্রজাতান্ত্রিক কর্মচারীগণের নিয়োগ, কর্ম সম্পর্কিত সাধারণ বা বিশেষ যে কোনো শর্ত নির্ধারণ করিতে পারিবে। সরকার বা ক্ষেত্রমতে উপযুক্ত কর্তৃপক্ষ সরকারি কর্মচারীর পদ, পদবী, কর্মপরিধি, কর্ম বা চাকরি সম্পর্কিত দায় ও এখতিয়ার নির্ধারণ পরিবর্তন করতে পারবে এবং জনস্বার্থে তাহাকে আইনানুগ যে কোনো কর্ম বা দায়িত্বে নিয়োজিত করতে পারবে। এটা তৃতীয় অধ্যায়। এইভাবে আমাদের 13টি অধ্যায় আছে।
তো আমি এখানে আপনাদের অনুরোধ করব যে আপনারা একটু পড়ে নেবেন একটু ডিটেলসে, কারণ এইটা আমি যেভাবে বলছি একটা না একবার পড়ে শুনিয়ে দিলাম আর আপনি বুঝে গেলেন, এই ধরনের আইন কখনোই এইভাবে বোঝা সম্ভব নয়। এই কারণে আমি অনুরোধ করব যে আপনারা এটি ডাউনলোড করে আপনাদের নিজের ডিভাইসে সংরক্ষণ করবেন এবং অবসরে এটি পড়ে নেবেন। এখন আমরা নিয়োগের কথা বলা হচ্ছে যে এই আইনের আওতাভুক্ত কোনো কর্ম বা কর্মবিভাগে সরাসরি জনবল নিয়োগের ভিত্তি হইবে মেধা ও উন্মুক্ত প্রতিযোগিতা। মেধা ও উন্মুক্ত প্রতিযোগিতা। আমরা যদি এই বিষয়গুলো একটু খেয়াল করি তাহলে দেখব যে প্রত্যেকটা আমাদের যে চাকরির সাথে সম্পর্কিত, যেমন নিয়োগ, পদোন্নতি, পদায়ন, এই সম্পর্কে আমাদের নতুন যে আইনটি আছে এই আইনে কী বলা আছে, এই আইনগুলো যদি আমরা পড়ি তাহলে সব কিছু বুঝতে পারবো। যেমন পদোন্নতির বেলায় আমি যদি বলি আপনাকে, কোনো স্থায়ী সরকারি কর্মচারীকে সততা, মেধা, দক্ষতা, জ্যেষ্ঠতা, প্রশিক্ষণ ও সন্তোষজনক চাকরি বিবেচনা করবে পদোন্নতি প্রদান করিবে। এই আইন আপাতত বলবৎ কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের কর্মে পদোন্নতি প্রদান সম্পর্কিত বিষয় শতকের বিধি দ্বারা নিয়ন্ত্রিত হইবে। এইভাবে প্রেষণ, লিয়ন কাকে কি দেওয়া যাবে এই বিষয়গুলো কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে। তারপরে হচ্ছে বেতন ভাতা ও সুবিধা। বেতন ভাতা সংক্রান্ত আমাদের পঞ্চম অধ্যায়ে বেতন ভাতা সুবিধা। সরকারি গেজেটা আদেশ দ্বারা কোনো সরকারি কর্মচারী বা সকল সরকারি কর্মচারী বা সরকারি কর্মচারীগণের কোনো অংশের জন্য বেতন ভাতা, বেতনের গ্রেড বা স্কেল, অন্যান্য সুবিধা ও প্রাপ্যতা বা অবসর সুবিধা সম্পর্কিত শর্তাদি নির্ধারণ করতে পারিবে। ছুটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ছুটি বিধিমালা আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। একজন সরকারি কর্মচারী, এটি 6ষ্ঠ অধ্যায়ে ছুটি নিয়ে বলা হয়েছে যে একজন সরকারি কর্মচারী তাহার ক্ষেত্রে প্রযোজ্য বিধানাবলী ও সরকারি আদেশ অনুসারে ছুটি প্রাপ্য হইবেন এবং উহা ভোগ করিতে পারিবেন। এটা 2018 সালের আইন দ্বারা কিন্তু এটা বলে দেওয়া হয়েছে। ছুটি সম্পর্কিত অন্যান্য বিশেষ শর্তাদি সরকার কর্তৃক নির্ধারিত হবে। এখানে দেখুন যে প্রত্যেকটি বিষয়ে কিন্তু যা বলা হয়েছে আইন দ্বারা এগুলোকে সংরক্ষণ করা হয়েছে। আর আপনার এই যে ছুটি আপনি নিতে চাইলে ছুটি বিধিমালা জানতে হবে। প্রত্যেকটা অংশের কিন্তু আলাদা ব্যাখ্যা আপনাদের সাপ্লিমেন্টারি বিভিন্ন বিধিমালা প্রণয়নের মাধ্যমে কিন্তু এটা আমাদেরকে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ ছুটি বিধিমালায় অনেকগুলো ছুটি আমরা গতদিন আলোচনা করেছি। এইভাবে আপনারা প্রশিক্ষণ, কর্মজীবন, কর্ম মূল্যায়ন পরিকল্পনা ইত্যাদির 7ম অধ্যায় আছে, অনেক ডিটেলসে আলোচনা করা আছে। তারপরে 8ম অধ্যায় কল্যাণ ও সহায়তা। এটা আসলে যখন আমরা যে কাজ করি সেই কাজের উপর ভিত্তি করে এই পয়েন্টগুলো আমাদেরকে ভালো করে জেনে ব্যাখ্যা নিয়ে এই আইনের আওতায় আমরা আমাদের কোনো যদি প্রয়োজন থাকে বা আইনি সহায়তা থাকে তাহলে এই আইনের এই ধারা উপধারার মাধ্যমে আমরা কিন্তু এই সহায়তাগুলো নিতে পারবো। এবং এগুলোর জন্য অবশ্যই একজন অভিজ্ঞ লয়ারের প্রয়োজন হয় আর কি। তো এখানে 9ম অধ্যায়ে আমরা দেখছি সরকারি সেবা নিশ্চিতকরণ। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে এটা এইভাবে যদি আমি বলে আলোচনা করি তাতেও আপনাদের মানে একদিনে এটা সমস্যার সমাধান হবে না, বরং নিজে বুঝে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় আপনারা আমাদের কমেন্ট করবেন এবং কমেন্টে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কোনো বিশেষ বিষয়ের প্রয়োজন হলে যতটুকু আমরা আমাদের ধারণা আছে সেটা দিয়ে চেষ্টা করব। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি। আমরা একটু দেখে নিচ্ছি যে আসলে এর মধ্যে কী কী আছে, একটু পড়ব। হয়তো সাময়িক বরখাস্ত, এটা হলে এটা কীভাবে আইনে হবে। সাময়িক বরখাস্ত ব্যাপারটা আমরা প্রায়ই ফেস করতে দেখি অনেককেই। কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের প্রস্তাব বা বিভাগীয় কার্যধারা রুজু হইলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা ও প্রকৃতি, অভিযুক্ত কর্মচারীকে তাহার দায়িত্ব হইতে বিরত রাখিবার আবশ্যকতা, তৎকর্তৃক তদন্ত কার্যের প্রভাব বিস্তারের আশঙ্কা ইত্যাদি বিবেচনা করে তাকে সাময়িক
তাহাকে সাময়িক বরখাস্ত করিতে পারিবে। তবে শর্ত থাকে যে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অধিকতর সমিতির মনে করলে এরূপ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করিবার পরিবর্তে লিখিত আদেশ দ্বারা তাহার ছুটির প্রাপ্যতা সাপেক্ষে উক্ত আদেশে উল্লিখিত তারিখেতে ছুটিতে গমনের নির্দেশনা প্রদান করতে পারিবে। কাজেই এই আইনগুলো আমাদের জন্য খুবই জানা দরকার, যে সরকারি আমরা যেহেতু চাকরি করি। এইভাবে একাদশ অধ্যায় এখানে দেখতে পাচ্ছি, এই যে 41 নম্বর ধারা, এইটা একাদশ, একটা ফৌজদারি অপরাধ সংগঠিত হলে কীভাবে হবে। তারপরে আমরা যদি দ্বাদশ অধ্যায়ে যাই, তাহলে এটা হচ্ছে অবসর, ইস্তফা ইত্যাদি। এবং ওই যে ঐচ্ছিক অবসরে যাইতে চাইলে, কেউ যদি যাইতে চান, তাহলে এই যে সরকারি চাকরি 25 বছর, আপনারা বলতে পারেন যে 2018 আইনের আগের যা ছিল, এখানে যদি কিছু পরিবর্তন হয় তাহলে আগের আইন বাতিল হয়ে যায়, এখন নতুন আইন অনুসারে এটা হবে। যে চাকরির মেয়াদ 25 বছর বয়স পূর্ণ হবার পর যে কোনো সময় একজন সরকারি কর্মচারী অবসর গ্রহণের অভিপ্রেত তারিখের অন্য 30 দিন পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট চাকরিতে অবসর গ্রহণের অভিপ্রায় লিখিতভাবে ব্যক্ত করিয়া অবসর গ্রহণ করতে পারেন। অর্থাৎ আপনার 25 বছর হয়ে গেলে আপনি যখন স্বেচ্ছায় অবসরে যেতে চাইবেন, তখন আপনাকে অবশ্যই 1 মাস পূর্বে লিখিতভাবে জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এভাবে আমরা যদি এই যে PRL এর কথাও এখানে বলা আছে, যে এক বছর পর্যন্ত PRL, এরকম আপনাদের বিভিন্ন বিষয়গুলো পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা আছে এই আইনে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে চাকরি হইতে ইস্তফা যদি কেউ দিতে চায়, তিনি কিভাবে দেবেন। কোনো সরকারি কর্মচারী চাকরিকালীন যে কোনো সময় চাকরিতে স্বেচ্ছায় ইস্তফা প্রদান করিবার আবেদন করতে পারবেন, যা সরকার কর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নিষ্পত্তি বা চূড়ান্ত হইবে। ত্রয়োদশ অধ্যায়ে হচ্ছে এটা বিবিধ অধ্যায়, এটাও আমাদের বেশ চমৎকার একটা ধারণা পাওয়া যেতে পারে এখান থেকে। আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা গ্রহণ, সরকার কর্তৃক জ্ঞাত উদ্দেশ্যে অনুমোদিত বা নির্দিষ্ট কর্ম বা পদের বিপরীতে সরকারি ক্রয় এবং এতৎ সংক্রান্ত আপাতত বলবৎ কোনো আইনের বিধান অনুসরণ ক্রমে আউটসোর্সিং পদ্ধতি সেবা গ্রহণ করা যাবে। আমার মনে হচ্ছে যতটুকু যে এই পয়েন্টটি একদম নতুনভাবে সংযুক্ত করা হয়েছে, মানে যুগের চাহিদা অনুসারে, যে আউটসোর্সিংয়ের মাধ্যমেও কোনো সরকার সেবা গ্রহণ করতে পারবে। মানে এটাও এই আইনে ছিল না হয়তো আগে। তো সীমাবদ্ধতা, তারপর কমিশনের প্রয়োজন গ্রহণের অপ্রয়োজনীয়তা, বেতন ভাতাদি সংক্রান্ত এরকম অনেক বিষয় আছে, এখানে বিবিধ অধ্যায়গুলোতে আপনি পাবেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সর্বমোট যে রহিতকরণ হেফাজত এবং সব শেষ 62 নম্বরে ইংরেজিতে অনুদিত পাঠ প্রকাশ, এটি অর্থাৎ 62 নম্বর ধারায় এটি শেষ হয়েছে। এবং এখানে আমরা সিগনেচার দেখছি ডক্টর মোহাম্মদ আব্দুর রব হাওলাদার, সিনিয়র সিটি মহোদয়, তিনি তার স্বাক্ষরে এটা আমরা এই গেজেটটা প্রকাশিত দেখেছি। তাহলে এখানে মোটামুটিভাবে আমরা যেটা দেখলাম যে 13টি অধ্যায় এবং 62টি ধারা এবং বেশ কয়েকটি ধারার উপধারা রয়েছে। তো এই আলোচনা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। তাহলে আমরা এখন পরবর্তী যে আলোচনা আছে সেটি হচ্ছে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2018। মূলত আমাদের যদি সরকারি চাকরির কোনো মেইন লঙ্ঘন করি বা কোনো শাস্তি, যে উপস্থিত বিধিমালা বা ছুটির লঙ্ঘন বা অনুপস্থিতি, যেটাই বলি না কেন, এইগুলো যখন আপনি সাব্যস্ত হবেন ওই ধারা অনুসারে, তখন আপনার বিরুদ্ধে শৃঙ্খলা আপিল বিধিমালা অনুসারে গ্রহণ করা হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা কিন্তু এর আগে 1985 সালে শৃঙ্খলা আপিল বিধিমালা ছিল। তারপরে আমাদের আবার 2018 সালে এটাকে রিভাইজ করে নতুন আরেকটি বিধিমালা প্রণয়ন করা হয়েছে। তো আশা করছি যে পরবর্তী আলোচনায় আপনারা বরাবরের মতো আমাদের সাথে থাকবেন। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের এই আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।